শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা, অংশ নেবেন দেশি বিদেশি অতিথিও। রাজনীতিতে আর ফ্যাসিস্টদের ঠাঁই হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। আন্দোলনে নিহতদের স্বজনের পাশে সমন্বয়করা, সব ধরনের সহযোগিতার আশ্বাস। নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে গঠন করা হবে জাতীয় সরকার। বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকের পর বললেন খসরু, চলবে রাষ্ট্র সংস্কারের কাজও। রাতের আঁধারে নতুন করে ঢুকছে রোহিঙ্গা। 5 আগস্টের পর ক্যাম্পে আরও কয়েক হাজার। সীমান্তের দুপারে তৎপর দালাল চক্র, মোকাবিলার চেষ্টায় প্রত্যাবাসন কমিশন। এবং গরমে বিভিন্ন স্থানে লোডশেডিং। গ্রামাঞ্চলে দিনে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। গুলশান থেকে আটক সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় যে কেউ তথ্য জানাতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এজন্য খোলা হয়েছে ডেস্ক। এদিকে রেসিডেন্সিয়াল শিক্ষার্থী ফারহান ফায়াজ হত্যায় শোকস্তব্ধ ছোট্ট ফারিন। বাবা মায়ের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বিচার চাইলেন ভাই হত্যা। কাঁদলেন বাবাও। এ ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 54 জনকে। এমন জীবন গড়ো যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে। সামাজিক মাধ্যমে দেয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ। 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ ফায়াজের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন বাবা। একমাত্র ছেলেকে হত্যায় জড়িতদের চান সর্বোচ্চ শাস্তি। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় নেই, উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা খুন করেছে ভাই হত্যার বিচার চাইতে আসে ছোট্ট সাইমা ইসলাম ফারিন। সে জানায় ভাইকে হারিয়ে ওলটপালট হয়ে গেছে তার জীবন। প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা খুন আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। ফায়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও। সে এমন জীবন গড়েছিল যে জীবনের কথা জাতি হিসাবে আমরা মনে রাখব। তিনি জানান ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতের তথ্য পেতে খোলা হয়েছে ডেস্ক। যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা করবে অন্তর্বর্তী সরকার। আয়োজনের ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা। এতে দেশি বিদেশি অতিথি কারা থাকবেন তা তথ্য উপদেষ্টা ঠিক করবেন বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে কথা জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটামুটি টাইটেলটা হলো স্মরণ সভা। 14 তারিখে ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান শহীদদের স্মরণ সভায় উপস্থিত থাকবেন দেশি বিদেশি অতিথিরাও। 5 কোটি টাকা কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু। এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে ইচ্ছে কমে হবে না। যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। এ সময় দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন বিদ্যুৎ বিভ্রাট দূর হতে সময় লাগবে, যদিও অগ্রাধিকার দেওয়া হচ্ছে জ্বালানি ও সারের মতো অতি দরকারি পণ্য আমদানিতে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে
আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি যে, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। পরিস্থিতি বুঝে অর্থ ব্যয় করার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে আর ফ্যাসিস্টদের ঠাঁই হবে না, রেহাই পাবে না দখলদার ও চাঁদাবাজরাও। জেলায় জেলায় কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে নিহতদের স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। শিক্ষার্থীদের কেউ যেন লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। রাষ্ট্র সংস্কারে তরুণ প্রজন্মের ভাবনা ও মতামত শুনতে জেলায় জেলায় ছুটছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার ছাত্র জনতার সভায় যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। সভায় সার্জিস বলেন, 2024-এর গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে, তাদের রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না। আপনি মেধা, যোগ্যতা, শিক্ষা, দক্ষতায় এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে স্বাবলম্বী হবেন, কোনো ভাইয়ের উপরে নয়। এর আগে গণ আন্দোলনে হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন সমন্বয়করা। এ সময় কান্নায় ভেঙে পড়েন যাত্রাবাড়িতে পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত মাবরুর হাসান রাব্বির বাবা মা সহ পরিবারের সদস্যরা। সমস্যার নানা দিক তুলে ধরে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা সহ ন্যায় বিচারের দাবি জানান। গভীর সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন সার্জিস আলম। যে নির্মমভাবে আমার ছেলেরে পিটায় হত্যা করছে, গুলি করছে, আর কোনো মারবুক যেন এমন না হয়। আমার হাজব্যান্ড বিগত 20 তারিখ, 17, 18, 19 তারিখ আন্দোলনে গেছিলেন। আওয়ামী লীগের অনেক লোকজন নাকি টার্গেট করে মারছে। হেলিকপ্টার ঘুরতেছে, সবাই দেখতেছে, আমিও দেখি, ও দেখে, আমি দেখি কিভাবে ওর গুলিটা লাগিয়ে গেছে। আমার ছেলে যে শহীদ হয়েছে, শহীদের মর্যাদা যে পায়। বিগত ফ্যাসিবাদী সরকার আই হেট পলিটিক্স প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ছাত্র নাগরিকরা আপনারা সচেতনতা এবং প্রশ্ন করার চর্চা অব্যাহত না রাখেন, তাহলে যারাই ক্ষমতায় আসবে তারাই হচ্ছে ফ্যাসিস্ট হবে। শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য। বরিশালে মতবিনিময় সভায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনে জনগণের মতামতকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। দখলদারিত্ব, চাঁদাবাজিতে জড়িতদের জেলায় জেলায় সম্মেলন করে নাম ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। রাজনীতিতে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না জানিয়ে রাজনীতিবিদদের সংশোধন হওয়ার আহ্বান জানান সমন্বয়ক মাসুদ। ছাত্র নাগরিকরা কি চাচ্ছে, আসলে তারা রাষ্ট্রের পুনর্গঠনটা কিভাবে চাচ্ছে, কোন অংশটা পুনর্গঠন চাচ্ছে, সেগুলা কথা বলে আমরা নোটগুলা নিয়ে রাষ্ট্র গঠনের পুনর্গঠনের রূপরেখা আমরা প্রদান করব। এছাড়া 13 সেপ্টেম্বর ময়মনসিংহ জেলায় মতবিনিময় সভা সফল করতে নগরীর আনন্দমোহন কলেজ মাঠে প্রস্তুতি সভা করেছেন স্থানীয় সমন্বয়করা। এদিকে সিলেটের ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ও জেলার সমন্বয়করা। এ সময় পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় দলের লিয়াজোং কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্ত থেমে নেই, সবাইকে সজাগ থাকার আহ্বান তার। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দলগুলো নতুন করে সাজাচ্ছে নিজেদের পরিকল্পনা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সরকার কেমন হবে তা নিয়ে ছক তৈরি করছেন দলগুলোর নেতারা। এরই ধারাবাহিকতায় যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে লিয়াজু কমিটির বৈঠক করছে বিএনপি। চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে দুইটি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণমাধ্যমকে জানান, গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচন চান তারা। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনে আবারও প্রতিশ্রুতি দেন আমির খসরু। আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা
বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আগামী দিনে। সারা দেশে লোডশেডিংয়ের দুর্ভোগ ইস্যুতে বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকারের লুটপাটের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যা সমাধানে ডক্টর ইউনূসের সরকারকে সময় দিতে চান তারা। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দেশে অস্থিরতা সৃষ্টিতে এখনো চক্রান্ত চলছে। ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো। একক নির্বাচন নাকি জোটগত নির্বাচন করবে গণ অধিকার, তা পরিস্থিতির উপর নির্ভর করবে বলেও জানান ডাকসুর সাবেক ভিপি। একটা অংশ নেতৃবৃন্দকে কিন্তু। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলের রাজুকের 60 কাঠা বরাদ্দকৃত প্লট বাতিল চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের 10 আইনজীবী মঙ্গলবার এর রিট দায়ের করেন। রিটে প্লট বরাদ্দে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। তদন্ত করতে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে 3 সদস্যের কমিটি করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবীরা জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লট নেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন শেখ রেহানা ও তার 2 ছেলে মেয়ে। র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে আর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় সংস্থাটির সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন। বলেন, র্যাব গঠনের সময় বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলা হলেও পরে তা মানা হয়নি। সাধারণ মানুষের ধারণা, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার শুরুর পর থেকেই গুম, খুন সহ বিভিন্ন বেআইনি ও অপকর্মে জড়াতে শুরু করে বাহিনীটি। শুরুর দিকে মানুষের সম্মান, আস্থা অর্জন করলেও পরে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ও পদায়ন শুরুর পর পতন ধরতে শুরু করে। তবে বাহিনীটিকে আর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তের দুপারে সক্রিয় সংঘবদ্ধ দালাল চক্র, যাদের তৎপরতায় রাতের আঁধারে সবার চোখ ফাঁকি দিয়ে ঘটছে রোহিঙ্গা অনুপ্রবেশ। 5 আগস্টের পর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার। পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, দুদেশের দালাল চক্রকে 20 থেকে 30 হাজার টাকা দিয়ে নৌকায় করে অনুপ্রবেশ করছেন তারা। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মোহাম্মদ ফারজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমারের মংডুর নলবুনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হানিফ মিয়ানমারের সংঘাতের জেরে গত 8 আগস্ট পালিয়ে এসে এখন পরিবারের 8 সদস্য নিয়ে আশ্রয় নিয়েছেন টেকনাফের 25 নম্বর ক্যাম্পে। তিনি বলছিলেন কি কারণে পালিয়ে এসেছেন আর কিভাবে এসেছেন। বুম মারের, গুলি মারের, হিনল্লা আরা সহ্য করে না আলাদা মাঝে এড়ে দাদি বেশি অনেক খরচা করে আর এই জেড়ে আলাদা 13 জন আসছিলাম, 13 জন মাঝে আছে 8টা জন দাদা আর বুড়ো তুড়ি হয়েছি আর দাদা 5 জন দাদা আর তৈ না ভাই। শুধু মোহাম্মদ হানিফ নন, কক্সবাজারের টেকনাফের 25 নম্বর ক্যাম্পে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন অনেক রোহিঙ্গা। এদের মধ্যে কেউ এসেছেন 5 দিন কিংবা 10 দিন আগে, আবার কেউ এসেছেন 1 মাস আগে। সবাই আশ্রয় নিয়েছেন ক্যাম্পে থাকা তাদের স্বজনদের বসতিতে। মুসলমান জিয়ানোর মাঝে বেগিলে ওজি থাকে হিয়াও যায় আর মারবে তারা বুম মারে, গুলি মারে আর হত দুঃখ পাই হুঙ্গর বাড়ি হুরা দিয়ে ফেলে হেন আগিয়ে দিয়ে। সীমান্তের নানা পয়েন্টে সতর্কতার পরও অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। অনুপ্রবেশ করার রোহিঙ্গাদের দাবি, দুপারে সংঘবদ্ধ দালাল চক্রের হাত ধরে অর্থের বিনিময়ে রাতের আঁধারে অনুপ্রবেশ করছেন তারা। বার্মার হেকুলো আছে দালাল, বাংলাদেশের হেকুলো আছে। বার্মার হেকুলো 10 লাখ টাকা হেনতে আই পারে, বাংলাদেশের হিনে 20,000 তো হিন দি ফাইলে আই পারে, দিনে ফাইলে আয়না পারে 30,000 টাকা ধরে না ভাড়া দি মেন্ডর হতে
আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের নিয়ে সরকার থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে। আমরা সরকার থেকে যদি কোনো নির্দেশনা পাই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পে যারা প্রবেশ করেছে তারা আশ্রয় নিয়েছে সে সম্পর্কে আমি আগে বলেছি, তারা আত্মীয়স্বজন, সে সম্পর্কে আমরা আমাদের কর্তৃপক্ষ নির্দেশনা করলে সে অনুযায়ী কাজ শুরু। সাম্প্রতিক সময়ে নতুন করে আরও 20,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভবিষ্যতে যেন সীমান্তে বাংলাদেশে হত্যার ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পহেলা সেপ্টেম্বর বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় 13 বছর বয়সী বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসের নিহতের 9 দিনের ব্যবধানে সোমবার বিএসএফ এর গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে প্রাণ যায় কিশোর জয়ন্তের। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ফেলানি জয়ন্ত স্বর্ণা দাসের মতো অনেকেরই প্রাণ ঝরায় শোকস্তব্ধ সীমান্ত সহ দেশের মানুষ। মঙ্গলবার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে দুর্গাপূজায় নিরাপত্তার পাশাপাশি উঠে আসে সীমান্ত হত্যা প্রসঙ্গ। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি যে এবার যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদের এখনও কোনো ব্যাখ্যা দেয়নি ভারত। প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে। সীমান্ত হত্যার প্রবণতা থেকে ভারতের বের হয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সবার সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে মোদি সরকার, এ কথা জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি আরও বলেন, ভারতের সহযোগিতায় চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানালেন, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত। অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। নিজ দফতরে দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে প্রায় 40 মিনিটের আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। বিনিয়োগ বাড়াতে চায় বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি খাতের বড় প্রকল্পে। Looking forward to future cooperation, enhanced cooperation. Already the projects they had are the big projects, and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, ভারতের সঙ্গে চলমান বাংলাদেশের সব প্রকল্প আগের মতোই বহাল থাকবে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে আসবে ও কাজ শুরু করবে বলে আশ্বস্ত করেন তিনি। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়ে কোনো সমস্যা হবে না বলেও জানান হাই কমিশনার। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। We are closely engaging with the government of Bangladesh to fulfill the shared aspirations of our people for peace, security and development. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত সোমবার মার্কিন পররাষ্ট্র দফতর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশকে অর্থনীতিতে আরও শক্তিশালী করতে সহযোগিতা করবে দেশটি।
শিগগিরই ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসবে বলেও জানা গেছে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন প্রস্তুত আগ্রহী বলেও জানান বেদান্ত। We're continuing to monitor the developments in Bangladesh closely. We continue to be ready and eager to work with interim government that's led by Dr. Yunus as it charts its democratic future for the people of Bangladesh. একই সঙ্গে বাংলাদেশে গণঅভ্যুত্থানের সঙ্গে ওয়াশিংটনের সম্পৃক্ততার অভিযোগ আবারও নাকচ করেছে বাইডেন প্রশাসন। They are not true. এদিকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী 14-15 সেপ্টেম্বর আলোচনায় বসতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এই কথা জানিয়েছে। এতে বলা হয়, মার্কিন প্রতিনিধি দলে দেশটির অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দুই দেশের প্রথম কোনো উচ্চ পর্যায়ের আলোচনা। রাহানুল রানা, সময় সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। তৌফিক এলাহী চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, মঙ্গলবার রাত 9:45টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তৌফিক এলাহীকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের ভেলকিবাজি। মৃদু তাপপ্রবাহে ঘন ঘন লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শহরে 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রামাঞ্চলে 14 থেকে 15 ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছেন না বলে দাবি গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। অবস্থার উত্তরণে চেষ্টার ত্রুটি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মীরা। দিকে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, একেবারে জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে। রংপুর বিভাগে কিন্তু গত এক সপ্তাহ ধরেই কিন্তু এই ঘন ঘন লোডশেডিং চলছে। 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে এবং গ্রামাঞ্চলে কিন্তু 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ সেবা পাচ্ছে গ্রাহকরা। কারেন্ট আসে 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা নাই। বর্তমান কারেন্ট আছে, দেখা যাবে কিছুক্ষণ পরে আবার চলে যেতে। বিপণী বিতান, কলকারখানায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কাঙ্ক্ষিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। আসিয়ে মনে করেন বসে থাকা লাগে, কাজ যদি তুলে দিতে না পারি তা মাঝে তো লাভ হচ্ছে না। রংপুরের নেসকো নির্বাহী প্রকৌশলী বলছেন, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় কিন্তু এই সমস্যা সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ের আরও খবর জানতে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছে সহকর্মী ওবায়দুল হক। ময়মনসিংহের শহর কিংবা গ্রাম সবখানেই কিন্তু বেড়ে গেছে লোডশেডিংয়ের মাত্রা। ময়মনসিংহ শহরে তুলনামূলক কম লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এর চিত্র ভয়াবহ। শহরে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এই মাত্রা কিন্তু 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়ে থাকে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে রয়েছেন এবং ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী সবাই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 1 ঘন্টা যদি বিদ্যুৎ দিচ্ছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকছে না। আমাদের পরীক্ষা সামনে, এখন পরীক্ষার জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না। ময়মনসিংহের লোডশেডিং এর পরিস্থিতি কিন্তু ক্রমেই ভয়াবহের দিকে যাচ্ছে। যে চাহিদা, সেই চাহিদার অর্ধেকও কিন্তু পূরণ করতে পারছে না। এই ছিল ময়মনসিংহের লোডশেডিং এর অবস্থা। এখন আমরা সিলেটের পরিস্থিতি জানতে আমরা চলে যাব সহকর্মী অপবণিকের কাছে। দিনের 1/3 সময় লোডশেডিং দিতে হচ্ছে এবং বিদ্যুৎ চাহিদার তুলনায় কম সরবরাহ করার কারণে কিন্তু এমনটি করতে হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে ক্ষতির দিকটা যাতে কমিয়ে নিয়ে আসা যায়। এই কারণে বাণিজ্যিক এবং আবাসিক পর্যায়ে কিন্তু লোডশেডিং এর চাপটা কিন্তু আগের চাইতে অনেকটাই বেড়ে গিয়েছে। প্রতিদিন দেখা গেছে আপনার 9 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হয়। লেখাপড়া তো হয়ই না লোডশেডিং এর কারণে। সিলেটের বিবিআনার একটি কেন্দ্র সহ কিন্তু চট্টগ্রামের কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এবং এইসব কেন্দ্রে চালু না হওয়া পর্যন্ত কিন্তু বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তারা। চলে যাব আমাদের রাজশাহীর সহকর্মী শাইম আলমের কাছে। মূলত রাজশাহীতে গত 2 সপ্তাহ ধরে এই বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। মহানগরীর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু রাতের অর্ধেক সময়ে
বিদ্যুৎ থাকছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এই জেলার সকল শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিং ছিল মোট 205 মেগাওয়াট। রাজশাহীতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে তার সেই তুলনায় তাদের সরবরাহ তারা পাচ্ছেন না। অশান্তি কি মানে বুঝারও যেতে না, মানে একবার না 8-9 বার কারেন্ট চলে যেতে। বাসায় যাচ্ছি সারাদিন পরে, বাসায় যেয়ে ঢুকেও কারেন্ট পাচ্ছি না আমরা ঠিক মতো। একে তো চরম গরম, তার উপর ভয়াবহ লোডশেডিং, দুই মিলে নাকাল পরিস্থিতিতে পড়েছেন নগরবাসী। এতে করে অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এ ছিল আমার কাছে রাজশাহী থেকে লোডশেডিংয়ের সর্বশেষ খবর। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্পকে অন্য দেশের হাতে তুলে দিতেই পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা হচ্ছে দেশের প্রধান রফতানি খাতকে। এমনটাই দাবি নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর। এই অবস্থায় নিজেদের স্বার্থে ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে নাশকতা থেকে সরে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে যখন ব্যস্ত দেশের অর্থনীতি সংস্কারে, তখন হঠাৎ করে গত মাসের শেষের দিকে এসে অস্থির হয়ে ওঠে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জে অবস্থিত তৈরি পোশাক শিল্প কারখানা। শ্রমিকদের দাবি মানতে তাদের প্রতিনিধির সঙ্গে প্রশাসন, গোয়েন্দা সংস্থা আর শিল্প মালিকদের দফায় দফায় বৈঠকেও মিলছে না সুরাহা। রাতে কারখানায় কাজ করার প্রতিশ্রুতি মিললেও দিনের শুরুতেই নানা শঙ্কে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হন অনেক উদ্যোক্তা। নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমএ বলছে, বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে তৈরি হচ্ছে এমন অস্থিরতা। দাবি তো রাজপথে হইতে পারে না, আর সরকারের মাত্র 1 মাস, তাদেরকেও তো বসে একটা সময় নিতে হবে, সবকিছু সেট করতে হবে, এরপরে না সরকার অ্যাকশনে যাবে বা কি করবে সেটা সিদ্ধান্ত নিবে। সেই সময়টা তো সরকারকে দেওয়া হচ্ছে না। রাজপথ নয়, আলোচনার টেবিলে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস তাদের। শ্রমিকের ন্যায্য দাবি আমরা কখনোই আনএড্রেসড রাখি না, আমরা সেটাকে সমাধান করি। অর্থনীতিবিদরা বলছেন, ষড়যন্ত্র বাস্তবায়ন হলে বিপাকে পড়বেন শ্রমিকরাই, তাই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদেরই। তারা যদি এই নিজেদের শিল্পের যে কর্মসংস্থানের বিনিয়োগের ভবিষ্যৎটা না বুঝেন বা তাদের যে প্রয়োজন এখানে সেটা তারা না বুঝেন, তাহলে কিন্তু তখন পুরো শিল্প যদি একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, তখন তাদের কর্মসংস্থান থাকবে না। উস্কানিতে পানা দিয়ে তাদের নিজেদের ভালোটা নিজেদের বোঝা উচিত। শ্রমিকদের দাবির মুখে আলোচনার মাধ্যমে বাড়ানো হয়েছে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সংযুক্ত আরব আমিরাতের নির্মাণাধীন একটি স্কুল ভবনের ছাদ ধসে 2 বাংলাদেশি শ্রমিক সহ 1 পাকিস্তানি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 জন। স্থানীয় সময় সোমবার মধ্যাহ্নভোজের বিরতির বিশ্রামের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌলভীবাজারের কুলাউড়ার কুরবানপুর ইউনিয়নের আব্দুস সামাদ ও নোয়াখালীর চাটখিলের ফরিদ হোসেন ইমেল। 15 বছর আগে কর্মসূত্রে আমিরাতে যান সামাদ। পেশায় ছিলেন ওয়েল্ডিং টেকনিশিয়ান, আর আল জাহান ওয়েল্ডিং ওয়ার্কস কোম্পানিতে কাজ করতেন ইমেল। দুজনের লাশ শারজার কালবা হাসপাতালে রাখা আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কের আগে জনমত জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে হবে এই বিতর্ক। এই উপলক্ষে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার সার্বিক প্রস্তুতি নিয়েছে। বিতর্কে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরবেন ট্রাম্প ও কমলা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই তীব্র হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টিভি বিতর্কের আগে বিভিন্ন জরিপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প কমলা। এর আগে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ একটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে পুরো যুক্তরাষ্ট্রের হিসেবে 1 পয়েন্টেরও কম ব্যবধানে কমলার থেকে এগিয়ে আছেন ট্রাম্প। জরিপে 78 বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন 48 পয়েন্ট, আর প্রতিদ্বন্দ্বী কমলার জনসমর্থন 47 পয়েন্ট।
অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন 59 বছর বয়সী কমলা। আর নির্বাচনের ফল যে কোনো পক্ষে যেতে পারে এমন দোদুল্যমান অঙ্গরাজ্য নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুজনের অবস্থান সমান সমান। মার্কিন নির্বাচনে জয় পরাজয়ের হিসাবে বড় ভূমিকা রাখে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। রোববার এসব অঙ্গরাজ্যগুলোর আরেকটি জরিপ প্রকাশ করেছে সিবিএস ও ইউগভ। তাতে ট্রাম্প কমলার মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এই জরিপেও কমলা হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তবে দুজনের সমান সমান সমর্থন দেখানো হয়েছে পেনসিলভেনিয়ায়। ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের প্রথম টিভি বিতর্কে তারা দুজন একে অন্যকে কিভাবে মোকাবিলা করেন তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্কিন জনগণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের আমন্ত্রণে সরকারি সফরে বাংলাদেশের প্রতিরক্ষা সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রতিনিধি দল। এতে দুই দেশের সামরিক প্রশিক্ষণের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক সহযোগিতা বাড়বে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। গত 7 সেপ্টেম্বর 6 দিনের মালদ্বীপ সফরে যায় বাংলাদেশের প্রতিরক্ষা সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 36 সদস্যের একটি প্রতিনিধি দল। মালদ্বীপের সামরিক এবং বেসামরিক শীর্ষ নেতাদের সঙ্গে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে একাধিক বৈঠক করবেন তারা। সোমবার দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে রাজধানী মালের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশের পর্যটন ও সাংস্কৃতিক উপহার বিনিময় হয়। এছাড়াও দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানান প্রতিনিধি দলের ক্যাপ্টেন মোহাম্মদ রফিকুর রহমান। অনুষ্ঠানে কুশল বিনিময় ছাড়াও দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ পরিচালনা, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে প্রাধান্য পায়। এ সময় পর্যটক আকর্ষণে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরেন হাই কমিশনার। বাংলাদেশের প্রতিরক্ষা সার্ভিস কমান্ডারদের এই সফরে মালদ্বীপ ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহ ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। স্থানীয় সময় গত রোববার এই আয়োজন করে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া। এতে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসীরা অংশ নেন। আয়োজনী সংগঠনের সভাপতি আব্দুল মুনিম সহ অন্যান্য নেতারা বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত হলো শরীয়তপুরের বাসিন্দাদের মিলন মেলা। স্থানীয় সময় রোববার মিশেলস প্লেইন পোর্টল্যান্ডের একটি হল রুমে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও কমিউনিটির নেতাসহ প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে কেপটাউনে বসবাসরত শরীয়তপুরের প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। দায়িত্ব নেওয়ার উপলব্ধি হয়েছে, তবে 22 গজের খেলায় প্রতিদিন যে পারফর্ম করা সম্ভব নয় সেটাও মনে করিয়ে দিলেন লিটন কুমার দাস। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের গল্প আর না বাড়িয়ে মনোযোগ দিতে চান ভারত সিরিজে। চ্যালেঞ্জিং হবে, তবে আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য টিম টাইগারের। চিন্তায় আছে কোকাবুরা আর এসজি বলের পার্থক্যের বিষয়টাও। চনমনে মেজাজ আর মুখে হাসি নিয়ে সংবাদ সম্মেলনে লিটন করলেন খুনসুটিও। দীর্ঘ 27 মাস পর সেঞ্চুরির দেখা পান রাওয়ালপিন্ডিতে। অভিষেকের 1 দশকেও ধারাবাহিক নন লিটন। এই নিয়ে সমালোচনা হয় প্রতিনিয়ত। লিটনও নিজেকে আড়াল করে রাখেন গণমাধ্যম আর সমর্থকদের কাছ থেকে। তবে এবারের পাকিস্তান সিরিজে উপলব্ধি করেছেন নিজের দায়িত্বের জায়গা, পরিশ্রম করছেন, আছে আরো ভালো করার চেষ্টাও। তবে নিন্দুকদেরও মনে করিয়ে দিলেন মানুষ তিনি যন্ত্রণা। 10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে। সো এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে, আমি মানুষ, আমাদের মিস্টেক হতে পারে। আর সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করে।
একটাই ওয়ে আছে আমাদের ভালো করা, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসের পরিশ্রম করার এবং চেষ্টা করেছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। কদিন বাদেই ভারতের মাটিতে আতিথ্য নেবে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের মধুচন্দ্রিমা থেকে তাই বের হতে চান লিটন। সফরটা চ্যালেঞ্জিং হবে জানেন, চিন্তায় আছে কোকাবুরা আর এসজি বলের পার্থক্যটাও। ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বোলারদের বলে ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছেই, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা তো নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। এদিন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন লিটন। আপাতত পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না, বরং নিজের আগ্রাসী ব্যাটিংটাকেই উপভোগ করছেন বলে দাবি লিটন কুমার দাসের। না খেলি টিমের স্কোরবোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো। সো আমি এইভাবেই খেলতে চাই আর কি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলিং আক্রমণ বাংলাদেশের। পেসারদের উত্থানে উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালিদ মাহমুদ সুজন। এর পেছনে লোকাল কোচদেরও বড় কৃতিত্ব দিয়েছেন তিনি। নিউ সেন্সেশন নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেন সুজন। এখন যেটা চায় যে হি ইজ এগ্রেসিভ, ও চায় পেস। মানে ওর সাথে যখনই কথা বলবেন আপনি বুঝতে পারবেন ও পেসটাকে হি লাইকস। যে ছেলেরা 3 বছর আগে তো টেনিসের ক্রিকেট খেলতো, সে এখন টেস্ট ম্যাচে বল করছে। দ্যাটস আমাদের জন্য বিগ পাওয়া আমার মনে হয়। সুতরাং আমি মনে করি যে নাহিদ ইজ লার্নিং এভরিডে। আমার মনে হয় যে ওর জন্য একটা লম্বা ফিউচার পড়ে আছে। মানে আমাদের জন্য খুব এক্সাইটিং একটা ব্যাপার যে ওর মতন একটা ফাস্ট বোলার দলে আছে। নাহিদ যাতে ওভার স্ট্রেচ না হয়, ওভার ট্রেডিং না করে, ওভার বোলিং না করে, যাতে আমরা ওকে ফিট রাখতে পারি। দক্ষতা বাড়াতে জাতীয় দলের সাবেক 2 পেস বোলিং কোচ ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের অবদান অনস্বীকার্য। তবে পেসারদের ন্যাশনাল টিম সার্কিটে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লোকাল কোচদের। এতদিন উপেক্ষিত থাকলেও ক্রিকেট বোর্ডের পরিবর্তিত প্রেক্ষাপটে স্বীকৃতি পেতে শুরু করেছেন তারা। আমাদের ফাস্ট বোলিং ইউনিট এখন ওয়ান অফ দ্য মানে এটা আমি খালি এই 3 জনের কথা বলছি যারা খেললো। আমি বলবো যারা ফার্স্ট বলি, তানজিম সাকিবের কথা যদি বলি, দে আর অল কামিং আপ। মানে আমার মনে হয় যে তারা অল কম্পিটিটার্স। যদি আমরা তাদেরকে ধরে রাখতে পারি, তাদের ফিটনেস, তাদের পারফরমেন্স, তাহলে আমাদের 8-10 বছর কিন্তু ফাস্ট বোলিং অত চিন্তা করতে হবে না। টাইমের ব্যাপার, এটা হঠাৎ একদিনে চেঞ্জ হয় নাই। মানে আপনি যদি দেখেন যে আমাদের ডেভেলপমেন্ট থেকেই আস্তে আস্তে করে প্লেয়ার ডেভেলপ হয়ে আসছে। প্রতিটা প্লেয়ারকে যদি দেখেন সবাই কিন্তু ডেভেলপ স্কোয়াড থেকে আস্তে আস্তে বাংলাদেশের পাইপলাইন ধরে আসছে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, এবাদত হাসান, নাহিদ, তানজিম সাকিব, খালিদরা আছেন জাতীয় দলে। পাইপলাইনে থাকা মুশফিক হাসান, রিপন, রাজা, মুগ্ধ, বর্ষণ, মারুফরাও আছেন আলোচনায়। তাই বলাই যায় অন্তত পেস আক্রমণ নিয়ে আশাবাদী হতেই পারে বাংলাদেশের ক্রিকেট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেশের নারী ক্রিকেটের খবর। বড় জয়ে শ্রীলঙ্কা সফর শুরু করলো বাংলাদেশ এ দল। দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কান নারীদের 7 উইকেটে হারিয়ে সিরিজ জিতল টাইগ্রেস। বৃষ্টি বাধায় ম্যাচ নেমে আসে 20 ওভারে, যেখানে স্বাগতিক দলের দেয়া 114 রানের টার্গেট 12 বল হাতে রেখেই পৌঁছে যায় জ্যোতি বাহিনী। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল 2 দলের প্রথম ওয়ানডে। কলম্বোর আকাশে বৃষ্টির ঘনঘটা, কখনো ঝরেছে মুষলধারে, কখনো বা থেমে থেমে। তাতে বেড়েছে অপেক্ষার শঙ্কা ছিল প্রথম ওয়ানডের মতো শেষ পর্যন্ত নাকি বাতিলই হয় গোটা ম্যাচটাই। তেমনটা হয়নি। স্থানীয় সময় দুপুর 2টা নাগাদ শুরু হয় খেলা। 50 ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় 20 ওভারে। তাতে টি-20 সিরিজের আগে সংক্ষিপ্ত সংস্করণে হয়ে গেল মোক্ষম প্রস্তুতিও। কলম্বোতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফাহিমা রাবেয়ার বোলিং তোপে রীতিমতো দিশেহারা শ্রীলঙ্কা এ দল। প্রথমে আমাধি উইজেসিং, এরপর দলীয় 30 রানের আগেই কাউসেনি দুলহানির উইকেট হারিয়ে বিপদ বাড়ে স্বাগতিক দলের। চতুর্থ উইকেটে পিমি ওয়াসলাথা ও সত্য সন্দীপনের 61 বলে 46 রানের জুটিতে কিছুটা প্রতিরোধ করলেও বেশি দূর আগানো যায়নি। শেষ পর্যন্ত 5 উইকেটে 113 রানেই থামে লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন। কাগজে কলমে এ দলের ম্যাচ হলেও নারী বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজ। ব্যাটিংও যেন সেই আস্থাই। স্বল্প টার্গেট তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি দিলারা মুর্শিদাদের। দলীয় 3 রানে শামিমা সুলতানার উইকেট হারানোর পর আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশি দলকে। শেষ পর্যন্ত দিলারা 47, মুর্শিদার 30 রানের সঙ্গে ঋতু নিগার সুলতানা জ্যোতির 50 রানের আনবিটেন পার্টনারশিপ। তাতে ম্যাচের সঙ্গে সিরিজটাও টাইগ্রেসদের।
বৃহস্পতিবার থেকে শুরু 2 দলের 5 ম্যাচের টি-20 সিরিজ, যা সবগুলোই অনুষ্ঠিত হবে কলম্বোতে। প্রথম 2 টি-20 ভেন্যু পিসারা ওভালে। 15 সেপ্টেম্বরের তৃতীয় টি-20 ম্যাচটি হবে সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে। 17 সেপ্টেম্বরের চতুর্থ ম্যাচটি থ্রুস্টান এবং 19 সেপ্টেম্বর সিরিজের শেষ টি-20 ম্যাচটি হবে কলটসে। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণ অভ্যুত্থানে হতাহতের তথ্য দিতে পারবেন যে কেউ, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ডেস্ক চালু। শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভায় অংশ নেবেন দেশি বিদেশি অতিথিও। নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে গঠন করা হবে জাতীয় সরকার। বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর বললেন খসরু, চলবে রাষ্ট্র সংস্কারের কাজও। এবং গরমে বিভিন্ন স্থানে লোডশেডিং, গ্রামাঞ্চলে দিনে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। গুলশান থেকে আটক সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।